কি আনতে যাচ্ছি মা? এত আনন্দের মাঝে আমার তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর আমি হস্তক্ষেপ করতে এগোইনি। কিন্তু পরের গাড়িতে যাওয়ার কথা হঠাৎ ফিরিল কেন মা? বাবা, তোমাকে বাড়িতে রেখে একা রেখে যেতে তো মন চাইলো না, তাই তো ছোটটাকে অনেক বুঝিয়ে আমি বাড়ি ফিরে এলাম। তোরা আমায় নিয়ে এত ভাবিস কেন বলতো? বাবা, এই আদর্শ চৌধুরী কর্তব্যের তরি ওখানে না পৌঁছানো পর্যন্ত সে মরেও শান্তি পাবে না। বাবা, আগে তোর পাত্র দেখে তোকে পাত্রস্থ করি, তারপর তো মরার কথা ভাববো। কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করে ছুটে না কেন? পরে ট্যাক্সি। কি হলো সাগরদা? তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে ছোটটা? ট্যাক্সি বলো সাগরদা, বলো। পরে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট। তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয় মেসোমশাই, ভুল নয়। আকাশদা আবিরের রক্তাক্ত অচেতন দেহটাকে হাসপাতালে নিয়ে গেছে, আর সেই দুঃসংবাদটা জানাতেই আমি চুপ আমার আশার আবার সব ঠিক হয়ে যাবে। ওরে ওরে তোরা সারা মাজা তাই হবে মেসোমশাই, তাই হবে। আপনার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়, তা না হলে তো আমার মনটা ছিল লগ্ন ভস্ম হয়ে যাবে। তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। তোমার আবির সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝখানে ফিরে আসবে না বাবা। কেমন আছে সেটা বলার একটা সময় নয় ম্যাডাম, তবে ডাক্তার হিসেবে আমি বলছি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির বাবুকে হয়তো আর বাঁচানো যাবে না। আর জ্ঞান ফিরলেও মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির বাবু হয়তো চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। এটা কান্নার সময় নয় স্যার, যেমন করে যেভাবে হোক আবির বাবুর প্রাণ আমাদের বাঁচাতেই হবে। আর তার জন্য অন্তত 1 বোতল রক্ত
আবির বাবুর গ্রুপের এক বোতল রক্ত পাওয়া গেল না। কোন কোন গ্রুপের রক্ত চাই ডাক্তারবাবু? ও নেগেটিভ। রক্ত রক্ত আমিও দিতে পারতাম আকাশ বাবু, যদি আবির বাবুর গ্রুপের রক্তের সঙ্গে যদি আমার গ্রুপের রক্ত মিলত, তাহলে আবির বাবুর প্রাণ বাঁচাবার জন্য আমার দেহের শেষ রক্তবিন্দুটুকু আমি নিয়ে নিতাম। ও নেগেটিভ। ও নেগেটিভ। আমারও রক্তের গ্রুপ তো ও নেগেটিভ। আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ? তাহলে আর দেরি করবেন না, আসুন আমার সঙ্গে আসুন, অন্তত এক বোতল রক্ত দিয়েও আবির বাবুর প্রাণ বাঁচান। আবিরের প্রাণ তো আমি বাঁচাতেই চাই, কিন্তু চলো না, চলো না সাগর, এখনই চলো। আকাশ না, আকাশ না, তুমি তুমি আর অমত করো না। আমি তোমার পিতৃতুল্য, আমার পুত্রের প্রাণ রক্ষার্থে আমি তোমায় ভিক্ষে চাই। না না মেসোমশাই, ভিক্ষে বলবেন না। তুমি আমায় ভিক্ষে দাও। ভিক্ষে বলবেন না মেসোমশাই, ভিক্ষে বলবেন না। আমার বোনের ভাগবতটা বড় পরিচয়, সে আমার অভিন্ন হৃদয় বন্ধু। যত রক্তরই প্রয়োজন হোক না কেন মেসোমশাই, আমি দেব। তবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, লগ্না ভস্টের হাত থেকে উদ্ধার করতে আজ রাতেই আপনি আমার বোনকে গ্রহণ করুন। হতে পারে না, যে স্নেহের চোখে দেখেছে ভাইয়ের বাধ্যতাকে বিয়ে করে সে জীবনের ভয়ঙ্কর ভুলটা করতে পারবে না বাবা। কেন রে? কেন রে বড়দা? তোর ফুলটা যদি একজনের ফুল হয়ে ফোটে, তাহলে সেই ফুলটা তুই কেন বলতে পারবি না বড়দা? বল না বড়দা, বল না। আরে সেই দিনে সেই আমার চরম দুর্ঘটনার কথা ভুলে গেলি, যে দুর্ঘটনায় আমি চির অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এই সিদ্ধান্ত তুমিও একথা বলছো? বলতে আমি বাধ্য হচ্ছি বাবা, কারণ শুধু আবিরের প্রাণ রক্ষা নয়, যে মেয়েটার বিয়ের সাথে প্রস্তুত হয়ে লগ্ন বস্তার অভাব আমার আতঙ্কায় যে হাহাকার করে কাঁদছে, তার নারী জীবনের মানে ভাইয়ের বাধ্যতা ছিল তাকে তুই বিয়ে কর, তাকে তুই বিয়ে কর। তখন তখন কি আমার সেই আগের মতো আর শ্রদ্ধা করবে? প্রাণ ছুঁড়ে মেরে প্রাণ ভরে আমাকে অভিশাপ দেবে না বাবা। কিছুক্ষণ আগে আপনি বললেন না যে আবির সুস্থ হয়ে ফিরে এলো, সে চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে, আর আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা তার সাথে একটা নাটক করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটক। আবির কখনো জানতেই পারবে না যে তার ইবাদতটা তুফানি এখন তার দাদার বিবাহিতা স্ত্রী। কিন্তু আমি যদি তখন সাংসারিক ভারসাম্য রক্ষার অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর সত্যকে আমরা মিথ্যা করে এক বাক্যে সবাই বলবো, বিয়ের রাতে লগ্নাবস্থা তুফানি আত্মহত্যা করে মারা গেল। তুমি চুপ করো সাগর, তুমি চুপ করো। একটা একটা নির্মম সত্যকে চেপে রেখে আমি কখনো মিথ্যে অভিনয় করতে পারবো না। আকাশ
বাবা আমায় আমায় তোমরা একটু বোঝার চেষ্টা করো না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আজ থেকে জানবো আকাশ বলে আবার কোনো ছেলে ছিল না। খবরদার! আমার চোখের দান গ্রহণ করার চেয়ে মৃত্যু এমন অনেক ভালো। ওকে তোমরা চলে যেতে বলো যাবো। ওর বিষাক্ত নিঃশ্বাসে এবারে পরিবেশ বিষময় হয়ে উঠবে। যা তুই চলে যাবো এমন নিষ্ঠুর আদেশ তুমি দিও না বাবা। আমি আর তোমার অবাধ্য হব না। তুমি আমায় ক্ষমা করো আমার। কি বললি তুই 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 আমার এই কথা দে বাবা। আবিরের বাপ্যতাকে তুই হ্যাঁ বাবা, আমি করতাম না। তবে সবার সিদ্ধান্ত অনুযায়ী ওই আবিরের বাগদত্তাকে আমি লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাতে ওকে আমি বিয়ে করবো। বন্ধ করো সারাই শুন। ও যে আমার বিয়ে সারাই নয়, ও যে আমার বিসর্জনের সারাই। তার এখনই বোধনই হলো না, তার আবার বিসর্জন কিনে পারলি? দাদা এসেছি, দাদা এসেছি। বলো না, বলো আমার আবির কেমন আছে? বলো দাদা আমার আবির কেমন আছে? ভালো নেই রে বোন, ভালো নেই। ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে। দাদা! আর এর মধ্যে জ্ঞান না ফিরলে দাদা আর আর জ্ঞান ফিরলেও আবির চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। তবে তবে আর কেন দাদা? তবে আর কেন? সাইরার চোট বন্ধ করতে বলো। রেডি বলো, চিনি বলো আমার পালা। আর তোমাদের এই বিয়ে শেষ করে নিয়ে তাকে লগ্ন করে দিয়ে দেবো। লগ্ন বলতে আমি ভাই বলতে দাদা। লগ্ন বলতে আমি বলতে। না রে বোন না, ও সাজ তোর জন্য না বোন। তাই তো আমি আবার তোর জন্য একটা নতুন পাত্রের সন্ধান এনেছি। কি বললি দাদা? কি বললি? আবিরের অসহায়তা সুযোগ নেই আমার এই পবিত্র বরমাল্য আমি অন্যের গলায় তুলে দেবো দাদা। না দাদা না, টাকা করে সম্ভব না দাদা। কিন্তু কিন্তু এই 48 ঘন্টার মধ্যে যদি কিছু হয়ে যায়, কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার মনে বলছি আমি ঠিক সুস্থ হয়ে ফিরে আসবো দাদা। অন্য হলেও আমি তাকে এই যে স্বামী বলে মেনে নেবো দাদা। সেদিন কি তোর মতো একটা লগ্নাবস্থা মেয়েকে সে বিয়ে করতে রাজি হবে? স্বজন সমাজ সংসারের চাপে পড়ে সে যদি তোর জীবন থেকে সরে দাঁড়ায়, তাহলে আমি আত্মহত্যা করে সমস্ত সমাধান করে দেবো দাদা। না 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 না, তাহলে এই পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত। আপনি মাস্টারের চোখের জল আর সহ্য না করতে পেরে উনি এখানে ছুটে এসেছেন। কিন্তু কেন? ভাগ্যের পরিহাসে তাই আমার ব্যক্তিগত সমস্যা আর আত্মীয় পরিজনদের সমস্ত বিক্ষোভের প্রভাব করে আমি তোমাকে লগ্ন হত্যার হাত থেকে মুক্তি দিতে ছুটে এসেছি। এই বক্তব্যটা কি
তো আপনার বিবেকে বাঁধবে না? আমার বিবেক কাজ করতে পেরে কথা ঘটে জর্জরিত। পারবে তো আইন বাগদত্তাকে সকলের সামনে স্ত্রী বলে পরিচয় দিবি? হ্যাঁ পারবেন, আমার সাথে পারতেই হবে। যদি দরকার হয় তাহলে জীবন নাটকের সত্যের প্রতিপক্ষটাকে পাল্টে নিয়ে গিয়ে আকাশ তাকে ঝাঁপ দিতে হবে মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যের মরুভূমি, চলমান মরুভূমি। না না আমি কোনো ঝগড়া করতে পারবো না, ঝগড়া করতে পারবো না। আমার কথা জানতে চাই, তখন আমি কি করবো? যদি আমি তোমার কথা জানতে চাই, তাহলে তাহলে সেই দিন তার অন্ধত্বের সুযোগ নিয়ে সারা জীবন একটা মিথ্যে নাটক সাজিয়ে তাকে বলবো, লকুমার বাগদত্তা লগ্নভ্রষ্টার হাত থেকে মুক্তি পেতে মারা গেছে। আপনাদের সাজানো নাটকের মিথ্যে নায়িকা সেজে আমি সারা জীবন চোখের জল উপহার দিতে পারবো না। তাই তো আপনাদের সাজানো নাটকে আমি একটা নতুন চরিত্র জুড়ে দিলাম। আর যে সেই চরিত্রটার নাম হবে ফানি। হে দাদা হে, এছাড়া আমার যার আর কোনো পথ খোলা নেই দাদা, আর কোনো পথ খোলা নেই। সমস্ত গেস্টে তুই এখান থেকে চলে যেতে বল দাদা। আকাশ বাবু, আপনি আমাকে ক্ষমা করুন আকাশ বাবু, আপনি আমাকে ক্ষমা করুন। দাঁড়া তুফানি, দাঁড়া। আর কিছুক্ষণ তুই অপেক্ষা কর। আত্মহত্যা করার আগে তুই আমার এই মরা মুখটা দেখে যা। হ্যাঁ, তোর আমি দাদা নই, দাদা নই, আমি তো তোর শত্রু। হ্যাঁ রে, আমি কি তোর ভালো চাইতে পারি? না 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 না, পারি না। আমি তো তোর ক্ষতি চাই, বল। দাদা শান্ত হও ভাই, একটু শান্ত। এরপরেও কি শান্ত হওয়া যায় আকাশদা? ভাগ্যের বিড়ম্বনায় সবকিছু এলোমেলো হয়ে গেল। তার জন্য কি আমি দায়ী? এই বোনকে লগ্নভ্রষ্টার হাত থেকে রক্ষা করতে একটা নতুন পাত্রের সন্ধান আনাও কি আমার অপরাধ? অপরাধ বলি যদি তুই মনে করিস, তাহলে তুই নিজে তোর এই দুই হাত আমায় শেষ করে দে না, দে না, তুই নিজে এই দুই হাত আমায় শেষ করে দে। আমার এই কথাগুলো নির্লজ্জের মতো শোনালেও আমি তোমাকে অনুরোধ করছি, তুমি সাগরের কথা মতো। আকাশ বাবু, তুই লগ্নভ্রষ্ট হলে সমাজের মানুষ যে আমায় বিদ্রুপ করবে, তাই আমি তোর হাত ধরে অনুরোধ করছি বোন। আমার জীবনের হতাশা তুলে তোমরা বাহবা কুড়াবে তাই না? কিন্তু না, তোমাদের এখানে ফেলে নাই, আমি কোনো কখনো যাবো না। তাই তো আমি তোমাদের নাটকে নতুন চরিত্র। আকাশ বাবু, তুফানি, তুই আমায় কথা দে বোন, তুই আমায় কথা দে। এই আকাশটাকে তুই বিয়ে করে সাগর এতে নতুন করে কারো মনে রং ধরাবে। আকাশের এই ফাঁকা অন্তরটা ফাঁকাই থাকতে হয়। দাঁড়ান আকাশ বাবু, দয়া করে যখন এসেছেন তখন আমাকে লগ্ন বস্ত্রের হাত থেকে মুক্তি দিয়ে যান। তুফানি বোন আমার, দেখিস আকাশ তাকে বিয়ে করে না, তুই অনেক সুখী হবি, অনেক সুখী হবি। ওরে তোরা কে কোথায় আছিস? সানাই বাজা।
ফুটেছে ফুলুতে ফুটে এসেছে ঘরে এসেছে ঘরে পারবেন না ও। ওই শুনছেন না ওই থেমে যাওয়া সানাই, ওই শালা থেমে যাওয়া সানাই যেন আরো জোরে জোরে খুশির গান গাইতে শুরু করেছে। যদি বলেন তো এটাকে পিঠের তক্তা বানিয়ে আমার ফেরা শুনে দেবো বল। আমি হাজির হব শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে পঞ্চাশ হাজার কি করবো বল? আমি তো লরিটাকে একেবারে মাঝ বরাবরই চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই সারা ট্যাক্সি ড্রাইভার সামান্য একটু ট্যাক্সিটা কাটিয়ে না নিলে ওই রোডের ওপর ট্যাক্সি চালক আবির বাবুকে একেবারে চ্যাপ্টা করে দিতাম। আর যদি আউট না হয় তাহলে শালাকে কোনোদিন পিঠের তক্তা বানিয়ে আবার ফেরত পিঠে দেবো। আমি চুপ। আবির বাবু বেঁচে উঠলে আমাদের বাকি রকমটা কি হবে বস? ওই বাকি 50,000 টাকা তাহলে কিন্তু বহুত ব্যয় হয়ে যাবে বস। এই গরিবের পেটে লাথি মারলে আপনাকে কিন্তু ওই ভাগ্যের কাছে লাথি খেতে হবে। একেই বলে না শিক্ষা খেয়ে। কিন্তু কিন্তু কাজটা কি বস? আপনি কিচ্ছু ভাববেন না বস, আপনার যে কোনো কাজ করতে আমরা যা লোক তুফানিকে নিয়ে আমি কখনোই মধুর যাপন করতে পারবো না। কেমন করে পারবো? যাকে যাকে দুদিন আগেও আমি ভাইয়ের বাগদত্ত হিসাবে স্নেহের চোখে দেখতাম, আজ আমি কেমন করে তাকে নির্লজ্জের মতো বলবো? তুফানি, আমি আমি তোমায় ভালোবাসি। তুমি বলে দাও আমি এখন কি করবো? তোমার চোখে জল?
দেখি দেখি তুমি এদিকে আসো। আজকে আমি রাজ্যে আমাদের সোহাগরা, আর এই সোহাগরাতে কি যে রাতে স্বামী স্ত্রী হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়ায়, সেই রাতে কি কেউ চোখের জল ফেলে গো? তোমার কাছে রাত মধুময় হলেও এ রাত আমার কাছে বিষময় হয়ে উঠেছে টুকানি। আমার কোনো অদৃশ্য বোধ আমাকে অস্থির অস্থির করে তুলেছে। যখনই যখনই আমি তোমার কাছে যেতে চাইছি, তখনই তখনই আমার এই আহত বিবেক চিৎকার করে বলছে এ অন্যায়। আমার কথা বলি না। ওই দেখো আজ আমাদের সোহাগ রাত, আর ওই শোনো সায়নার সুর। আমাদের এই সোহাগ রাতকে কত মধুময় সুর তুলেছি। সোহাগ রাতে কি কেউ এলে চোখে জল ফেলে? আরে সমস্ত দিনা সকল ভুলি তুমি আমার আদরে সোহাগ রাতে রেলছি যেমন করবে এসো। তোমারে পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আবার ছটপট করছো কেন? হঠাৎ অঘটন ঘটলো কেমন করে? আমরা তো তাই ভাবছি এই কাজের সোহাগ রাতে আমি নিজের হাতে ওকে জল মিষ্টি তুলে দিতে। আপনি চিন্তা করবেন না বৌদি, সারাদিন উপবাস চরিত্র, হঠাৎ মিষ্টি জল খেয়ে হয়তো গ্যাসে
গ্যাস পাম্প করেছে। আমি ডাক্তার বাবুকে খবর দিতে যাচ্ছি, দেখবেন ডাক্তার বাবু এলে সব কিছু ঠিক হয়ে যাবে। কাঞ্চন, না! আমার আমার গ্যাস নাই, আমার মন বলছে ওই বৃষ্টির মধ্যে নিশ্চয়ই কিছু মেশানো ছিল। বাবা! তুমি ঠিক করেছো। ওই বৃষ্টি, তুমি বৃষ্টি হ্যাঁ, বিয়ে না 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 না, তোমরা কি ভেবেছো আমাকে খেলার পুতুল সাজিয়ে বা মাটির পুতুল সাজিয়ে তোমরা খুশির হাসি আসবে? না না, কখনো না। ওরা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিল, আমি কখনোই তোমাকে স্বামী বলে স্বীকার করবো না। তাই তো সকলের সামনে থেকে আমি তোমাকে আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিলাম। এবার আমি বিষ ঢালবো, ওই আকল নগ্নের বিষ। আজকে আমি সেটাকে ধরে এই একা তোদের সংসারটা একেবারে আমি শেষ করে দেব। হ্যাঁ হ্যাঁ করুন, হ্যাঁ তোমার কথা মতো, তোমার প্ল্যান মতো আমি আকাশবাবুকে একবার চিরদিনের মতো ছড়িয়ে দিয়েছি। Very good, very good. Hey, Darlis! Kaya, Bello! বলুন বস, বস। তাহলে আমাদের বাকি টাকাটা? আর ব্যাংকে আমি দেবো, কিন্তু একটা কথা, এই কথা যেন গুণা করেও কেউ কোনোদিন জানতে না পারে। পারবে না ম্যাডাম, এই কালিয়া যার জীবনে একবার কাল হয়ে আসে, তার জীবনে কিন্তু আর কখনোই সকাল হয়ে ওঠে না। জলদি চলো, কাম খতম না করলে সালাবার পয়সা হজম হবে না। না, না। আমার আকাশদার জীবন এভাবে হারিয়ে যাবে? না না, আমার প্রাণ চাই যাক, কিন্তু এভাবে অকালে আকাশদার প্রাণ আমি হারিয়ে যেতে দেবো না। না, কিছুতেই না। কাজ একেবারে finish। সে ভাবনা সময় এখন নয়, কিন্তু তোমাকে আমাকে এখন নতুন নাটক সাজাতে হবে। সেই নাটকের মূল চরিত্র হবে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে চিরদিনের মতো নিরুদ্দেশ হয়ে গেছে। আকাশ চৌধুরী নিরুদ্দেশ হয়ে গেছে। আকাশ মারা গেছে। বলো, তুমি এখন যাও, আমাকে এখন চরিত্র অনেক নাটকগুলো অনেক ভালো করে সাজিয়ে নিতে হবে। তুমি এখন যাও, এখন আমাকে নতুন করে নাটক সাজাতে হবে। যাও যাও যাও। আমি সত্যি বলি, তুমি শুধু আমার আমি এত দিলেও তোমায় যারা দিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে আমি তোমাকে রাঙিয়ে দেব। আমি কি করলাম? নারী হই নিচে সিঁদুরটা কি? না না, আমি ঠিক করেছি। আমি আবির ছাড়া আমি কারোর সিঁদুর চাই না। সিঁদুরের পবিত্র হাতে আমি যে আবিরের সিঁদুরে পবিত্র সিঁদুর লাগাতে চাই। তাই কলঙ্ক সিঁদুর লাগাবি না 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 না। ওরা সবাই বলছে আমার আবিরের নাকি জ্ঞান ফিরেছে। তাই তো এই কলঙ্কের সিঁদুরটাকে নিয়ে আমাকে আবিরের কাছে ফিরে যেতে হবে। কিন্তু আবির অন্য ফিরে হলে আমার চোখে তাকে আমি পৃথিবীর আলো দেখাবো। আবিরের সামনে না 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 না, চোখে
তোমরা কে কোথায় আছো? ওগো! সবাই ছুটে এসো! আমার সর্বনাশ হয়ে গেছে! তোমরা শিগগির ছুটে এসো! তুমি এখানে চিন্তা করে কাছে কেন বলতে? কি আছে বলতে? বলো, বলো কি আছে? আমার যে সর্বনাশ হয়ে গেছে ঠাকুরজি। তোমার দাদা যে আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। চলে গেছে? আজ যাওয়ার সময় বলে গেছি বাবার কথাটা কিছু আমাকে বিয়ে করলেও আজ সে কোনোদিন আমাকে তার স্ত্রী বলে স্বীকার করেনি, কোনোদিন স্বীকার করবে না। তুমি শান্ত হও বৌদি, তুমি একটু শান্ত হও। কেমন করে শান্ত হবো বলতে পারো ঠাকুরজি, কেমন করে শান্ত হবো? যে স্বামী সোহাগ রাতে স্বামীর যে নতুন হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখি, সেই সোহাগ রাতে যদি তার স্বপ্ন ভেঙে যায় তাহলে আমি শান্ত হবো? বলুন না বাবা, আপনি আমার বলুন, আমি কেমন করে শান্ত হবো? বলুন না বাবা। তুমি শান্ত হও। তোমাকে ওমা, তোমাকে শান্ত তোমার বাবা আমার নেই। তবু আমি তোমায় কথা দিচ্ছি, মা, যে তোমাকে কেমন করে হোক আকাশকে আমি ফিরিয়ে আনবো। কিন্তু সে যদি ফিরে না আসি, আমি কি করবো আপনি বলতে পারেন বাবা? আমি বলতে পারি বাবা, বাবা, এই তুমি কি বলছো বাবা? এই তুমি কি বলছো? অনেক দুঃখে আজ আমি এ কথা বলতে বাধ্য হচ্ছি না। কষ্টে কষ্টে আমার করে না। একটি মৃত্যু সন্ধ্যায় পর ঘরে ছেড়ে বাবা চিরদিনের মতো চলে গেছে। যাবেই তো আমি যে ওকে বিয়ে করতে বাধ্য করেছিলাম। তাই তো হবো বাবা। আমার মরণ নিষ্পাপটাকে কাঁদিয়ে আমার উপর অভিশাপ দিয়ে গেল। এর জন্য আমি চাইব মা, তুমি আমাকে ক্ষমা করো। তার আগে আপনি আমার কথার জবাব দিন, কেন আপনি আপনার বড় ছেলে থেকে আমার বিয়ে দিতে বাধ্য করেছিলেন? তোমার তুমি যে লগ্ন লাগলে ভাষা হলো আমার জীবনটাতে এইভাবে ছাড়কার হয়ে যেত না। এখন যদি আমি ফিরে আসি তার সামনে আমি কি পরিচয় দেবো? সে যদি আমার পরিচয় জানতে চাই তোকে আমি কি জবাব দেবো? কেমন করে বলবো আবিরের তুফানি মারা গেছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন বাবা, আপনি ঠিক বলেছেন। আবিরের তুফানি মারা গেছে। আর আপনারা যে কোথায় আপনারা তুফানিকে দেখছেন, সেই তুফানি তো একটা প্রেত আত্মা বাবা। এবার সেই প্রেত আত্মাটাকে আপনারা চেঞ্জ করে দিন বাবা, আপনারা চেঞ্জ করে দিন। আমি আর ভাবতে চাই না বাবা, আমি আর ভাবতে চাই না বাবা। আজকে আমি আমার সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করলাম। আজকে আমি আর সিনেমা দেখতে যাবো না, যাবো না, যাবো না। Oh, just a minute. As a doctor, it's my responsibility. আরে রাখো তো তোমার রেসপন্সিবিলিটি নিয়ে। কত আশা করে আমি সিনেমা যাবো বলে প্রোগ্রাম বানালাম, এর মাঝেও কিনা তোমার পেশেন্ট দেখে চাই। কি করবো সিস্টার?
ওই যে বলে না দেখি স্বর্গে গেলেও ধান ভালে, আমাদের ঠিক সেই অবস্থা। তোমার যা খুশি তুমি তাই করো, তবে হ্যাঁ এই শোটা যদি স্টার্ট হয়ে যায় আমি কিন্তু হলে ঢুকবো না, এই বলে রাখলাম। ওকে সিস্টার, একটা কল ছিল, সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম সিনেমা যাওয়ার পথে পেশেন্টটাকে দেখে যাই। সিস্টার বাদাল ফাদাল বলে আদার কিছুই নেই, এই ভাই বোনের সম্পর্কটা সমাজ মিথ্যে, আর বাবা নামক সত্যরাজ স্বার্থের ছেকলে জব্দ। আরে ভয় পাওয়ার কি আছে, ও তো তোর আমার মতন একটা সাধারণ মানুষ না। আমি 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 মানুষ নই, আমি আমি তোর চোখে একটা পাগলা কুত্তা। আমি যদি মানুষ হতাম তাহলে কি ওরা আমায় এভাবে হাতে পায়ে বেরি বেঁধে জানোয়ারের মতো করে রাখতো? দাদা দাদা, আমি আমি মানুষ নই। এক ফোঁটা জলের জন্য আর এক টুকরো খাবারের জন্য আমাকে এভাবে চিৎকার করে গলা ফাটাতে হতো। ওদের চোখে আমি একটা পাগলা কুত্তা, একটা পাগলা কুত্তা। আমি আপনাকে ফোন করেছিলাম, হাসপাতাল থেকে বলে একটু অস্বাভাবিক আচরণ করছে, তাই একটু ভালো করে চেক আপ করি। ওকে বিশ্বাস সামন্ত। কেমন জানলেন ডক্টর? আজ সন্ধ্যায় আমার চেম্বারে আসুন, যা বলার ওখানেই বলুন। আচ্ছা, তবে একটা কথা। বলুন। কোনোভাবেই পেশেন্টকে কিন্তু টেনশন দেওয়া যাবে না, মুহূর্তে সামান্য প্রেসারও কিন্তু ওর ব্রেনের জন্য মারাত্মক বিপদ আনতে পারে। আচ্ছা, আমি তাহলে চলি মিস্টার সামন্ত। ওকে, আয় সপ্তাহ। মৃত্যু ছাড়া এই বিপদ থেকে আমার নিস্তার নেই। নিয়তির নির্মম অভিশাপে আমার জন্ম, তাই তো এই পৃথিবীর সুখের আলো আমার জীবনে একটা শান্তির প্রদীপ জ্বালাতে পারে না। বিশ্বাস করুন, ওরা 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 আমায় জোর করে উন্মাদ সাজিয়ে রেখে। আমি উন্মাদ নই বাবু ভাইরা, আমি উন্মাদ নই। আর একবার কথা উচ্চারণ করলে আমি তোমার তুমি তুমি আমায় মারলে। এটা আমার ভয়। কি বললে? আমি পাগল। আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়েও আমার বাবা প্রাণকৃষ্ণ হালদারের সাজানো নাটকে আমি এক বদ্ধ উন্মাদ। আমার সমস্ত কথায় আজ পাগলের প্রলাপ অস্বাভাবিক। কেউ তোর কথা বিশ্বাস করবে না রে পাগলা। তাহলে এই পাগলটা যদি নিজের হাতে তোমায় খুন করে, সবাই ওই পাগলের পাগলামি বলে মেনে নেবে তো, তাই না কল্লোল সামন্ত? তোমরা অনেক পাপ করেছ শয়তানের দল। বহু অপরাধের সাক্ষী হয়ে আমাদের ওই আইনের আদালতে তুলে ধরতে পারে। পাগলের লেগে লাগিয়ে তোমরা আমার সমস্ত শক্তিকে মিথ্যে পাগল সাজিয়ে রেখেছ। এই পাগল তোমাদের কঠিন সাজা দেবে। ক্ষমতা
কেউ বাঁচাতে পারবে না। এই শেকলের ফাঁক তোমায় আমি গলায় দাঁড়িয়ে তোমায় আমি খুন করব। আর আইনের আদালত রায় দেবে একমাত্র নমুনার উন্মোচনের মেসেজ। কল্যাণ চমৎকার মিছুক এক দুঃখজনক দুর্ঘটনা। মেঝেতে পড়ে থাকতো আর আমাকে জবাবদিহি করতে হতো। এই বদ্ধ তোমাকে না পাঠিয়ে কিন্তু কি করবো বলে যায়, পাগল হলে তো ও আমার একমাত্র সন্তান, ওকে কি আমি পাগলা গলাতে পারি? ওর ব্যবহার করে আমার কোনো দুঃখ পেও না মেরে দাস। ও সুস্থ হলে ওদিকেই তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। সুস্থ কি আমায় হতে দেবে তোমরা? আরে কৃষ্ণ, তুমি সুস্থ না হলে আমার এত বিতরী সম্পত্তি কে ভোগ করবে বাবা? ডাক্তারবাবু বলেছেন কয়েক দিনের মধ্যেই তুই সম্পূর্ণ মানে একেবারে সুস্থ হয়ে উঠবি। দিয়ে দেবো, তুই সংসারই হবি। আর সেই সংসারের মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ডাব খা ডাব, এই সকাল বেকার ডাব ছেলে মাথায় ঠান্ডা দেবো। নে 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 খা খা খা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে আমার চোখের সামনে সব কিছু কেমন বন্ধ করে ঘুরছে। তুমি কি খাওয়ালে বাবা? আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? আমার চোখ দুটো কেমন বন্ধ হয়ে আসছে। আমার সর্বাঙ্গ কেমন অবশ হয়ে আসছে বাবা। ধীরে ধীরে ও সেটি সব ওই ছেলে তখন আমার সর্বনা সব বলে করে বাস ওকে ওর ঘরে ব্যবস্থা ওর বাস ফোন করুন, ওকে ওর ঘরে বসে দিয়ে ঠিক আছে বাস।
বড়ি পিতা শ্রীযুক্ত দশরথ গড়বড়ি। দশরথের পুত্র তো গণেশ হয় না বাধ্য। আজকে আমার পিতা সেই দশরথ নয়, মালদার মশাই। তুই মালদার মশাই। তবে শুনেছিলাম ছোটবেলায় আমার চেহারা নাকি অনেকটা গণেশ। তাই আমার পিতামহ মাননীয় শ্রী কৈলাসপতি মানে আমার ঠাকুর দাদা নাম দেন আমার গণেশ। আমার কৈলাস বাবা বলে তোমার ওই ফুটি গেল কোথায়? কি যে বলেন মালদার মশাই। তুই মালদার মশাই। সুর থাকলে তো আমি একেবারে দোকানের সিদ্ধিদাতা হয়ে যেতাম। বেশ, এবার বলো তো কে তুমি আর কি উদ্দেশ্যে বা তোমার আগমন? আজকে আমি অটো আজকে হ্যাঁ অতি বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারলাম আপনি নাকি একজন উপযুক্ত পাত্রীর সন্ধান করছেন। দেখুন ছবি দেখুন বসুন। এই যে ছবিটা দেখছেন এর নাম কাঁদিওয়ালা দাসী। দুই সন্তানের জন্ম দিয়ে স্বামী পটল বলো কি হ্যাঁ? এই যে ছবিটা দেখছেন এও বিধবা। নামটি খুব সুন্দর কালী তারা। এই দুইজনেরই বয়স এই 45-50-এর মধ্যে। এই হলো বললে কি বুঝে না? এই দুইজনকে না আপনার সঙ্গে মানাবে ভালো। এগুলো বলে কি বেড়ে যাও? আমার জন্য আমার পাত্রী খাদিওয়ালাকে বিয়ে করলে দুটো বাচ্চা ফ্রি পাবে, আর কালী তারাকে বিয়ে করলে একটি বাচ্চা ফ্রি পাবে। আরে মশাই এটা তো ফ্রিরই যোগ। এই মাজন কিনলে ব্রাশ ফ্রি, আর তেল কিনলে সাবান ফ্রি। তাই আমরাও আমাদের ঘটকালি বাজারে তিনি গিফট চালু করে দিয়েছে। যেমন বিয়ে করলে বাচ্চাও ফ্রি। বিয়ে করলে বাচ্চা বেরি আজ্ঞা হ্যাঁ। তাছাড়া আপনার যা বয়স তাতে বিয়ে করা যেতে পারে, কিন্তু বাচ্চা উৎপাদন করার ঝুঁকি নেওয়া যাবে না। তাই তাই বলছিলাম ওই বাচ্চার মাঝেই আমাদের চুপ করুন লোক। আমি বলছি আমার জানাই আমি আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি। আরে মশাই এটা তো আগেই বলুন। তা আপনার ছেলের জন্য কেমন পাত্রী চাই? রোগা, মোটা, লম্বা, পেটে, বিবাহিতা, অবিবাহিতা, বিধবা, ধবধবা, কোনটা চাই? থামুন। আমার ছেলের জন্য তোমাকে পাত্রী খোঁজ করতে হবে না, পাত্রী খোঁজা হয়ে গেছে। আরে এসে এসো এসো এসো। তারপর ওই দিকের খবর কি?
জয় শ্রীরাম জয় শ্রীরাম খবর আছে এই লড়কিটি আমি একদম সাত সাত নিয়ে খুব খুব ভালো করে হরে হরে বেটা বোধহয় আমার শিকারে ঢিল মারছে। আমি ভাবছি পলায়ের বিয়ে দেবো, তাই শেঠজিকে আমি একটা মেয়ের খোঁজ করতে বলেছিলাম। বিয়েটা হবে অবশ্যই নকল, শুধু পলাই জানবে ছোটবেলায় ওর মা তার কোথায় বান্ধবীর মেয়েকে পুত্রবধূ করার কথা দিয়েছিল, তাই আমি শুধু সেই কথা রাখার চেষ্টা করি এবং শেঠজির খুঁজে আনা সেই মেয়েটি হবে পলয়ের মায়ের স্বর্গীয় বান্ধবীর একমাত্র প্রহরা। হরে কৃষ্ণ। अपनी जैसा चौकी जैसे बिल्कुल ऐसा और छोकरी देखते भी फासला और बॉडी भी एकदम पास बिल्कुल दीवानी लड़की है ওই লক্ষ্মী ঘন্টা শুনলে আমার ঘন্টা দিলে করে কেমন ভেতরে উঠে ওই পরে মাথাও পড়ে যাবার পর বহুদিন মনটা আমার নিরামিষ রয়ে গেছে। সেই জন্যই তো বলছিলাম আমাকে অন্তত একটা সুযোগ দিন, খাদি বাড়া নয়তো কালি তারা রোজ আপনাকে আমিষে ভোজন করাবে। এখন দাঁড়িয়ে আছো, সারা দেখতে আর দাঁড়িয়ে আছি মালদার তুই হালদার মশাই, এমন মালদার শিকার হাত ছাড়া হওয়া কি যে কষ্ট। চিন্তা ভাবনা করে হয় না উনি বলছেন কি আছে আরে বাংলা জানে না জানে তো সব অসুবিধায় পড়তে হবে এই এটা দাঁড়া দাঁড়া সব জানে তো সব হালদার সব বাংলা হিন্দি মারাঠি গুজরাটি যা ভাষা বলবেন সব শুনিয়ে দেবেন और डांस सिखा के बोलते तो ऐसा डांस सिखाती अपनी खुश होइए जावे और गान जाने तो गान डांस सीजन तो अपनी बिल्कुल सज्जन है এই সোনার কাজ পরে হবে, কার দুবে তখন থেকে মনটা আমার হরে কৃষ্ণ। তা পরে তোমার সেই ইরানি সুন্দরী কি যেন নাম তার? আলিশা। মিস আলিশা। বিহারে ওরবে করেছে নমানো বিহারে ওরবে করেছে নমানো নমানো রাতে মোরে কথা করে
ছেলের সাথে তোমার নকল বিয়ে হবে, আর রাতে শুধুমাত্র আমার বেডরুমে হবে তোমার ওভার ডিউটি। ওভার ডিউটি? আর এর জন্য তুমি প্রত্যেক দিন 500 টাকা করে মাইনে পাবে। 500? তাহলে আমার প্রস্তাবে রাজি তো? হ্যাঁ স্যার, আমি রাজি। হরে কৃষ্ণ। মঞ্জুর হয়েছে। আজ ছোটদা ছুটি, আজ মঞ্জুর হয়েছে। তাই তো সম্পূর্ণ সুস্থ হয়ে ছোটদা আজ বাড়ি ফিরে আসছে। কিন্তু ছোটদা যখন জানতে পারবে যে বড়দা নিরুদ্দেশ হয়ে গেছে, যখন জানতে পারবে তার বাগদত্তা তার উপর হয়ে গেছে, ও ঈশ্বর, তাকে তুমি অন্ত করে পাঠাও ঠাকুর। ডাক্তারদের ভ্রান্ত ঘটনাকে পিছনে ফেলে আমি আবার তোদের কাছে চলে এসেছি রে। ছোটদা, আরে এমন করে এক পিঠে পিছিয়ে হতে ভাববি, সেই আপনি না সত্যি আজ মিলতে ফিরে এসেছে তার পেটটা হয়ে। তুই যে আজ আমাদের একমাত্র অবলম্বনে ছোটদা। তুই এমন কথা বলিস না ছোটদা, এমন কথা বলিস না। থাকছে কি আর আমি নারী ছোটদা না, বড়দা যে আজকে, বড়দা যে পরিচর্যার রাতে আর ফুলসজ্জারে প্রতিমা বড়দার পরিচর্যা ছোটদা। বর্দা, আমার এই অ্যাক্সিডেন্টের কয়েকদিনের মধ্যে এসব ঘটনা ঘটে গেল, আর আমি কি বলছি তুই জানতে পারলাম না। ছোটদা, যাক, ওই বড়দা যে প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করতে রাজি হয়েছে, এতেই আমি খুশি রে প্রতিমা। নাই বা আমি দাদার বিয়েটা আনন্দ করতে পারলাম। আমি ওই আমার গদি কোথায় রে, আমার গদি কোথায়? মৃত্যুর ওপার থেকে ফিরে এরপর আমি যে প্রথম পূজনীয় বৌদির চরণ স্পর্শ করে তার নবজীবনের আশীর্বাদ পেয়ে নেবে রে। উনি আমাদের বৌদি ছোটদা। না, তুমি আমাদের বৌদি, কি ভাগ্য আমার, দেখো আমার একমাত্র বৌদি মমতাময়ীর মুখ খানা দেখার দৃষ্টি আমার আগের ভগবান কেড়ে নিয়েছে। ছোটদা, তুই কি বলছিস? তুই যে একটু আগে বললি তুই সম্পূর্ণ সুস্থ, ছোটদা তুই বল না, তুই যা আমাকে বল না। ওরে সুস্থ হয়ে যাবি, তোদের কাছে আবার ফিরে এসেছি। ছোটদা, শুধু ভগবান আমায় অন্ধ করে দিয়েছে রে। ছোটদা, তুই অন্ধস্পষ্ট হচ্ছিস, তুই অন্ধ নস, তুই বল না, তুই অন্ধ নস, দেখতে পাচ্ছি, বল না ছোটদা, বল না। আবি, তুমি আমার দিকে ভালো করে চেয়ে দেখো। না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমাকে একটু চেনার চেষ্টা করো। আমি আমি তোমাকে তোমার দেখতে দোকানে পাচ্ছি না, আমি তোমাকে চিনতে পারছি না। কারো অন্ধকার ছাড়া আমার জীবনে আর কিছুই পড়ছে না, আর কিছুই পথহারাতে
বড়